বাংলাদেশে বর্তমানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা দীর্ঘদিন ধরে কোটা বৈষম্যের একটা স্থায়ী সমাধানের জন্য চাকরিতে বাংলাদেশে যে অতিরিক্ত মাত্রায় কোটা রয়েছে সেটির সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুব সংগঠন, যুবলীগ, পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াতের মতো স্পেশাল ফোর্স ব্যবহার করে হামলা করে এবং এ পর্যন্ত আমরা 10 জনের এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, পানি সাপ্লাই দিচ্ছে, এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে। এখন আমরা দেখেছি একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে ঘিরে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে তারই সমন্বয়ক সরাসরি লাইভে এসে কি বললেন, এবং এদিকে বিশেষভাবে আবারও মিরপুর 10 নম্বর গোলচক্করে একজনকে সরাসরি গুলি করে নিহত করা হয়েছে। ছাত্রবন্ধুরা এই নিয়ে আরও তোড়জোড় সৃষ্টি করেছেন। এদিকে বাংলাদেশে আমাদের আইনমন্ত্রী উনি আবারও বলেছেন সরকারের পক্ষ থেকে আমরা তার সমঝোতায় বসতে চেয়েছি, এবং এদিকে ডিবি প্রধান হারুনা রশিদ সাহেব বলেছেন যে তাদেরকে খিচুড়ি খাবার রান্না করে দেওয়া হচ্ছে, তাদেরকে পানি এনে দেওয়া হচ্ছে, বিভিন্ন কিছু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। এটা একটা দেখার বিষয় আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। তবে প্রশ্ন এখানেই, আবারও মিরপুর 10-এ সে নতুন করে বুকে গুলি করে একজনকে নিহত করা, এই দৃশ্যটাই আপনারা চলে যেতে পারেন।
আমি আসিফ মাহমুদ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী এবং বাংলাদেশে বর্তমানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা দীর্ঘদিন ধরে কোটা বৈষম্যের একটা স্থায়ী সমাধানের জন্য চাকরিতে বাংলাদেশে যে অতিরিক্ত মাত্রায় কোটা রয়েছে সেটির সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, যুব সংগঠন, যুবলীগ, পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াতের মতো স্পেশাল ফোর্স ব্যবহার করে হামলা করে এবং এ পর্যন্ত আমরা 10 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। গত 3 দিন ধরে ব্যাপকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে, তাদেরকে নিহত করা হচ্ছে। যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তাদেরকে গুলি করা হচ্ছে। আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চাচ্ছিল, কিন্তু সরকার শিক্ষার্থীদেরকে দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে, যে কারণে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি এদেশের জনগণই আন্দোলনে নেমে এসেছে। জনগণ অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি, আর রাজপথে নেমে আসুন, আমাদেরকে রক্ষা করুন। শিক্ষার্থীরা এক ঘোর অমানিসার সময় পার করছে। আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত। আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেড়াতে হচ্ছে, তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য। আমরা গভীর শঙ্কায় নিমজ্জিত আছি। বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন, আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছেন সেখানে। দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনারা সমস্ত ভিডিও ক্লিপ দেখেছেন এবং সমস্ত ভিডিও ক্লিপ দেখে আপনারা বিশেষ বিবেচনা করে আজকের এই ভিডিওটা আপনারা পূর্ণ দেখতে চলেছেন। তবে বর্তমানে বাংলাদেশের যে কোটা আন্দোলনের ছাত্র সমন্বয়ক নেতা, উনি লাইভে এসে যে কথাগুলো বলেছেন সেগুলো দেশে এ দ্বন্দ্ব কতটুকু মিটবে, নাকি দ্বন্দ্ব পুরোপুরি আবারও সরকারের বিপক্ষে চলে যাচ্ছেন। এই সমন্বয়ক যে কথাগুলো বলেছেন, উনি দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন। উনি 10 ভাইয়ের লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে এটি মীমাংসা করতে চান না। ওনারা বিশেষ করে আরও যে বাংলাদেশের সহযোগী ভাই ব্রাদাররা আছে, যারা বাংলাদেশের আরও মানুষ আছে, তাদের কাছে সহযোগিতা চাচ্ছে। তবে এটা কতটুকু যৌক্তিক, এই যুক্তিটা আপনাদের কাছেই তুলে ধরা হচ্ছে। কেননা সরকারের সাথে ছাত্র আন্দোলন করে কতটা তারা লাভবান হচ্ছে। চলুন আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আইনমন্ত্রীর কাছে চলে যাই সরাসরি। আমরা দেখেছি এবং বিশদভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা সবই করেছি। দেখা যায় যে যারা কোমলমতি কোটা বিরোধী আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কথা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আমি এইটুকু বলতে চাই। আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে আমি নিতে রাজি আছি। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে। আজকে আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায় হলো আপনি আমাকে বলে দেন। সরকার কি আদর্শিকভাবে কোটা সংস্কারের পক্ষে যাচ্ছে কি যাচ্ছে না, আমি পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই। আমি এর আগেও বলেছি, আমি এখনো বলছি, মামলাটা আদালতে আছে, তাও সর্বোচ্চ আদালতে। আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। মন্ত্রী, এই যে আমরা যতটুকু জানি যে বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী বিভাগ, তো এই দেশের এত
এরকম বাজে সিচুয়েশনের আগে নির্বাহী বিভাগ কেন সিদ্ধান্ত নিল না, বা আপনারা? প্রথম কথা, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি এবং আপনার সাথে দ্বিমত পোষণ করে আমি জবাব দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে দেখেন, 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু কোটা বাতিল করা হয়েছিল। এটার এই বাতিলের যে পরিপত্র ছিল সেটার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা হাইকোর্ট বিভাগে গিয়েছিল। কোটা আন্দোলনকারীরা কিন্তু তখন কোনো পক্ষভুক্ত হয় নাই। তারপরে যখন রায় হলো তখন কিন্তু তাদের আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু তারা আপনার এই আদালতে যায় নাই। তারা আদালতে গেছে, আমি আগেও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, আজকেও আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এইটা কিন্তু আদালত যখন এই রায় দিয়েছে তখনই এই প্রশ্ন এবং এই আন্দোলনের শুরু হয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে তারা তাদের বক্তব্য বলেছে, আন্দোলন বন্ধ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং আদালতে যেতে অনুরোধ করেছি। আদালতে তারা গেছেন, আদালত সিদ্ধান্ত নিলেই আমরা সেটা করতে পারি। বাংলাদেশে আইনের শাসন আছে। আদালতে আপনারা খতিয়ে দেখতে পারেন ইতিহাস, আদালতে যখন কোনো প্রশ্ন ওঠে তখন কিন্তু আদালত যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না করে ততক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো এটা নেয় না, সিদ্ধান্ত নেয় না। এটা বলা যায় যে আপনারা আন্দোলনকারীদের কোটা সংস্কার সহ অন্যান্য যে সকল তাদের প্রস্তাব রয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয়ে আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ। খাবার সাপ্লাই দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, পানি সাপ্লাই দিচ্ছে। এখানে অনেক নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে। এখন আমরা দেখেছি একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে ঘিরে একটি কোঠা বিরোধী যারা আন্দোলনটা করছেন তারা একটা আন্দোলন করছেন আমরা দেখেছি। কিন্তু এই আন্দোলনকে ঘিরে এখন আমরা দেখতে পেয়েছি একটি অশুভ চক্র, একটি গ্রুপ যা এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। শুধু ষড়যন্ত্রই না, তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, মেট্রো রেল বন্ধ করে দিচ্ছে, ট্রেনের স্লিপার তোরা তুলে ফেলছে, তারা বিভিন্ন জায়গাগুলিতে অগ্নিসংযোগ করছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আপনারা জানেন গতকাল আমরা বিএনপির একটা অফিসে আমরা অভিযান পরিচালনা করেছি। সেখান থেকে আমরা অনেক তাজা ককটেল, প্রায় অনেক 500 লাঠিসোঁটা এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছু আমরা উদ্ধার করেছি। এবং অনেকের কাছে আমাদের তথ্য আছে যে অনেকে তারা তাদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, পানি সাপ্লাই দিচ্ছে। ওই কোমলমতি ছাত্রদের একটা নিয়মতান্ত্রিক আন্দোলনকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। অতীতেও কিন্তু এই অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, তারা কিন্তু এই আন্দোলনটাকে ভিন্ন খাতে ধাবিত করার অনেক চেষ্টা করেছে। কিন্তু আমাদের পুলিশ, আমাদের ডিবি সবাই কিন্তু আমরা কাজ করে আমরা কিন্তু তাদের সেই অপচেষ্টাকে আমরা মানে করতে দিইনি। কিন্তু এখনো আমরা লক্ষ্য করছি একটি গ্রুপ, একটি চক্র, তারা ভিন্নভাবে তারা অর্থ বিনিয়োগ করে, পানি সাপ্লাই দিয়ে, তারা সেখানে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা সাপ্লাই করে তারা এই আন্দোলনটাকে তারা ভিন্ন দিকে ধাবিত করার জোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের সকলের নাম্বার কিন্তু আমাদের ডিবির জালে আছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রত্যেকটা টিম কিন্তু কাজ করছে। এবং গতকালও আমরা 6-7 জনকে ছাত্রদলের সভাপতি সহ প্রাক্তন সভাপতি সহ 6-7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তারাও অনেক নাম্বার বলেছে, অনেক নাম্বারের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়েছে এবং অনেকেরই নাম্বার আমরা পেয়েছি, সেগুলি আমরা তদন্ত করছি। আমরা মনে করি আমরা এই প্রিয় ক্যাম্পাস, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ অরাজকতা করে, হলের প্রবেশকে জিম্মি করে, হলের মধ্যে ভাঙচুর করে তারা যদি মনে করে তারা আন্দোলনকে তারা সাকসেস করতে চায়, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। আমরা মনে করি এই প্রিয় ক্যাম্পাসে কেউ এসে সন্ত্রাসী কার্যক্রম চালাবে, এই প্রিয় ক্যাম্পাসে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হামলা চালাবে, প্রভোস্টের বাড়িতে হামলা চালাবে, রুকেয়া হলের বিসিকে তারা জিম্মি করে রাখবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই আমাদের বাংলাদেশের আইনমন্ত্রীর যে বক্তব্যটা আপনারা শুনেছেন,
আইনমন্ত্রী সরকারের পক্ষ থেকে উনি জানাচ্ছেন যে আমরা এটা মীমাংসা করতে বসছি এবং মীমাংসা করব, এবং সেই মীমাংসাটাই তার আগে অবশ্যই ছাত্ররা বসবে কি বসবে না এরকম কোনো তথ্য পাওয়া যায় নাই। তথ্য পাওয়া গেছে যেটা আপনাদের বর্তমানে বাংলাদেশে নিউজ 24-এ তারা একটা লাইভ করেছেন, যে লাইভটিতে আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে তারা এটা সমাধানে আসতে চান না, এটা দেশবাসীর কাছে তারা সহযোগিতা চেয়েছেন। এদিকে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের হারুন আর রশিদ উনি বলেছেন যে তাদেরকে আন্দোলনকারীদেরকে যারা এই খিচুড়ি দিচ্ছেন এবং যারা পানি দিচ্ছেন রান্না করে অথবা পানি দূর থেকে নিয়ে এসে সাপ্লাই দিচ্ছেন, তাদেরকে দেখার একটা বিষয় আছে। হয়তোবা ডিবি প্রধান হারুন আর রশিদ তাদের প্রতি এই জিনিসগুলো তারা বিবেচনায় আনছে এবং এগুলো দেখবে যে তাদেরকে এইভাবে খাবার সাপ্লাই দিলে, পানি সাপ্লাই দিলে তারা স্থায়ীভাবে সরকারের সাথে যুদ্ধ করতে মানে আশ্রয় নিয়ে থাকবে এবং বসে থাকবে। তাদেরকে পানি অথবা খাবার এগুলো না দিলে হয়তোবা তারা আন্দোলন থেকে সরে দাঁড়াতো। তবে এগুলো খতিয়ে দেখছে যে এদের পিছনে কারা আছে। দর্শক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।